এটা দেখে আবার চেন বলে সে কতটা কাপুরুষ, আমাদেরকে একা রেখে চলে গেল। যাই হোক, তারা তিনজন মিলে সেই গ্র্যান্ড মাস্টারের সঙ্গে লড়াই করতে থাকে, কিন্তু গ্র্যান্ড মাস্টার এত বেশি পাওয়ারফুল ছিল যে তাদের তিনজনকেই একে একে আহত করে ফেলে। এইসব দৃশ্য দেখে বাইয়ের অনেক খারাপ লাগে। সে মনে মনে ভাবছিল তার কারণেই তার দুইজন বোন বিপদে পড়লো। সে আর চেন দুইজনই জ্ঞান হারায়। তখন জুয়াং লিয়ের কাছে আসে। সে তাকে দেখে বলে, আমি শুনেছি তুমি নাকি তিয়ানজুয়ান শহরের মধ্যে সবচেয়ে সুন্দরী, তাহলে তোমার সৌন্দর্যটা আমি একটু ভালোভাবে দেখি। এটা বলে সে তাকে সিরিয়াস করতে শুরু করে, কিন্তু তখনই সেখানে ফেই চলে আসে আর তাকে একটা চর মারে। একই সাথে সে তার সঙ্গে লড়াই করে তাকে পুরোপুরি খতম করে দেয়। এই সবকিছুই সেখানে থাকা লি অবাক হয়ে দেখছিল। ফেই যে এতটা পাওয়ারফুল এটা দেখে তো সে ভীষণ অবাক হয়ে যায়, আর একই সাথে সে তার উপরে ক্রাশ খায়। ফেই এখন তার উপরে থাকা স্পেল সরিয়ে ফেলে, তার জামা কাপড় ঠিক করে দেয়, আর এরপরে তার দুইজন বোনকে লোটাস শিট দিয়ে বাঁচায়। এমনকি সে যাবার আগে তাকেও একটা লোটাস শিট দিয়ে সেখানে থেকে চলে যায়। লি তো একদম হা করে তার দিকেই তাকিয়েছিল। কিছুক্ষণের মধ্যে বাই আর চেনের জ্ঞান ফিরে আসে। অদ্ভুতভাবে তারা লক্ষ্য করে যে তারা দুইজন লড়াই করে যে পরিমাণে অসুস্থ হয়ে পড়েছিল, তাদের দেহে কোনো ব্যথা নেই আর না কোনো ক্ষত আছে। এমনকি তাদের পাওয়ারগুলো একদম ঠিক আছে, আর আগের থেকে একটু শক্তিশালীও হয়েছে বটে। এটা কিভাবে হলো তারা বুঝতে পারছিল না। তখন তারা লিকে জিজ্ঞাসা করে। লি বলে, আসলে আমরা যখন আহত হয়েছিলাম তখন একজন মাস্টার এসে আমাদেরকে বাঁচিয়েছে। সে তাদের কাউকেই ফেইয়ের কথা বলে না, কারণ এখন সে একাই ফেইকে অর্জন করতে চায়। যাই হোক, তারা তিনজন সেখানে থেকে চলে যায়। এদিকে ফেই যখন তার বাড়ি ফিরে যায় তখন তো হেং তাকে দেখে অনেক অবাক হয়ে যায়। সে হেংকে বলে, আমি এখনো মারা যাইনি। ফেই তাকে এই কথাটা বলেছিল কারণ সে জানে হেংই তার ওই মাস্টারকে পাঠিয়েছিল তাকে মারার জন্য, যেন তার এই সৎ ভাই তাদের সম্পত্তি দখল করে নি। সে এখন তার ভাইকে ব্যঙ্গ করে বলে, কোথায় তোমার সেই গ্র্যান্ড মাস্টারকে ডাকো। তখন হেং আর বেশি কথা না বাড়িয়ে তার গ্র্যান্ড মাস্টারকে ডাকতে চলে যায়। তখন তার বাবা তাকে বলে, হেং অনেক ভালো একজন গ্র্যান্ড মাস্টার পেয়েছে, কেননা তুমি তোমার ভাইয়ের থেকে কিছু শেখো। তখন সে অবাক হয়ে বলে, আমি শিখবো তার কাছে থেকে? ইম্পসিবল। এদিকে আমরা প্রিন্স জি কে দেখি। ফেই তার সঙ্গে যেই আচরণ করেছিল সেজন্য অনেক বেশি অপমান বোধ করেছে। সে চাইছিল ওই ফেইকে একটা শিক্ষা দিতে। এজন্য সে তিয়ানজন শহরের লিডারকে ডাকে। এই লোকটা তিয়ানজন শহর পরিচালনা করে, এজন্য সে এখন তাকে বলে কিভাবে সে ঝাও পরিবারকে ফাঁসাবে আর সেই ফেইকে নিয়ে এসে একটা শিক্ষা দেবে। প্রথমে তিনি রাজি হতে চাইছিলেন না, কিন্তু এরপরে প্রিন্স তাকে লোভ দেখায়, তখন তো সে রাজি হয়ে যায়। এদিকে হেং গিয়ে তার গ্র্যান্ড মাস্টারকে কোথাও খুঁজে পায় না, এজন্য সে অনেক অসহায় বোধ করে আর ভাবতে থাকে তার মাস্টার কোথায় চলে গেল। এদিকে পরদিন সকালে তিয়ানজুয়ানের শহরে সেই লিডার ঝাও পরিবারে চলে যায়। সে ওখানে গিয়ে বলে ফেই হলো একটা অপরাধী। 3 মাস আগে বর্ডারে যে যুদ্ধ হয়েছিল সেখানে ফেই ডিমন ক্ল্যানদের সঙ্গে যুক্ত হয়েছিল, এই জন্য তারা তাকে অ্যারেস্ট করতে এসেছে। মিস্টার ঝাও তো এটা মানতেই পারছিলেন না এবং বলছিলেন তার কোনো একটা ভুল হয়েছে। আর এসব কিছু শুনে তো হেং বেশ মজা পাচ্ছিল আর খুশি হচ্ছিল। তিয়ানজুয়ানের লিডারের মুখে তার ছেলের এত অপমানজনক কথা শুনে মিস্টার ঝাও তো অনেক রেগে যান আর বলেন, আমরা এত বছর ধরে লয়াল হয়ে তিয়ানজুয়ান শহরকে রক্ষা করে আসছি, আর আমাদের বিরুদ্ধে এমন একটা অপবাদ। তখন তিনি রেগে লড়াই করতে যাচ্ছিলেন, তখনই হেং তার হাত ধরে ফেলে আর বলে তার ছেলেকে সেখানে পাঠিয়ে দিতে, এসব ঝগড়া আর না বৃদ্ধি করাই ভালো। তখন ফেইও তার বাবাকে বলে, ঠিক আছে বাবা, আমি ওদের সঙ্গে চলে যাচ্ছি, আপনি চিন্তা করবেন না, নিশ্চিন্ত থাকুন যে আমি সুস্থভাবেই ফিরে আসব। এটা বলে সে তাদের সঙ্গে চলে যায়, কিন্তু তার বাবা একদম ভেঙে পড়ে। এটা দেখে তো হেং খুশি হচ্ছিল আর মনে মনে ভাবছিল এই সুযোগে সে তার বাবার মন জয় করে নেবে। মিস্টার ঝাও তখন চুনকে বলে মাস্টার জিয়াওকে খবর দিতে। এদিকে সেই 3 জন সুন্দরীও এই খবরটা পেয়ে যায়। লি এটা শোনা মাত্রই মনে মনে ভাবতে থাকে, এমন ছোট একটা বিষয় হ্যান্ডেল করা ফেইয়ের জন্য কোনো ব্যাপারই না, সে নিজের প্রোটেকশন নিজেই করতে পারবে। কিন্তু বাই আর চেন ভাবছিল এই ছেলেটা সব সময় কোনো না কোনো গ্যাঞ্জাম বাঁধিয়েই ফেলে, এখন তাকে আবার বাঁচাতে যেতে হবে, কি একটা ঝামেলা। লি তখন ফেইয়ের পক্ষ নিয়ে তাদেরকে বুঝিয়ে বলে, যতই হোক সে তো আমাদের ফিয়ন্সে, হবু বর, তার বিপদে আমাদের পাশে থাকা উচিত। এদিকে ফেইকে কারাগারে বন্দি করে রাখা ছিল। সেখানে প্রিন্স জি আর তিয়ানজন শহরের লিডার আসে। তাদের সাথে কথা বলেই ফেই বুঝতে পারে যে প্রিন্স তাকে এখানে কৌশল করে নিয়ে এসেছে তাকে মারার জন্য। সেই দিন তার আচরণের জন্য প্রিন্স তার উপরে রেগে আছে আর তাকে একটা শিক্ষা দিতে চায়। এমনকি সে তো তার পুরো পরিবারকেই ধ্বংস করে দিতে চায়। এটা শুনে ফেই বলে, আচ্ছা বুঝলাম, যেহেতু রাজ পরিবার আমার পরিবারের সঙ্গে শত্রুতা করছে তাহলে তো রাজ পরিবারকে টিকতে দেওয়া যাবে না। এটা শুনে তো প্রিন্স জি অনেক বেশি রেগে যায় আর তাদের এই রাগকে শান্ত করার জন্য ফেই নিজের আসল পাওয়ার দেখায়। সে তার ঠান্ডার পাওয়ার দেখানো মাত্রই সেখানে থেকে প্রিন্স জি পালিয়ে যায়। আর 4র্থ র্যাঙ্কের মাস্টার তিয়ানজুয়ান লিডার তার সঙ্গে পারে না। তার এমন বেহাল দশা হয়ে যায় যে তাকে দেখে অনেক ফানি লাগছিল। সে ফেইকে বলে, আপনি কোন র্যাঙ্কে আছেন আর এত পাওয়ারফুল টেকনিক কোথায় থেকে শিখেছেন? ফেই শুধু তাকে সুন্দর করে বুঝিয়ে দেয় যেহেতু সে তার সঙ্গে শত্রুতা করেছে আর সে যদি বাঁচতে চায় তাহলে সে নিশ্চয়ই পরবর্তীতে ওই প্রিন্সের সঙ্গে মিলে আর শত্রুতা করবে না, আর বাইরে গিয়ে তাকে কি করতে হবে সে নিশ্চয়ই জানে। তখন সেই মাস্টার বলে, হ্যাঁ হ্যাঁ আমি জানি।
এদিকে আমরা দেখতে পাই ফেইয়ের বাবা এবং বাকি সবাই সেখানে চলে এসেছিল তাকে বাঁচানোর জন্য, এমনকি মাস্টারও এসেছিল। ভেতরে থেকে তারা সেই থান্ডারের আওয়াজ পেয়ে মনে করে হয়তো ফেইয়ের ওপরে কোনো বিপদ এসেছে, কিন্তু তখনই ফেই সেখানে লিনারের সঙ্গে হাসতে হাসতে বেরিয়ে আসে, যেন তারা দুজন বন্ধু। সে তার বাবাকে বলে, বাবা আমি বাড়ি যাচ্ছি, আপনারাও চলে আসুন। এটা বলে সে ওখানে থেকে চলে গেলে সেখানে তাকে বাঁচানোর জন্য উপস্থিত সবাই ভীষণ রেগে যায়। বাসায় এসে তার বাবা তাকে জিজ্ঞাসা করে আসলে সেখানে তার সঙ্গে কি ঘটেছিল, তাদের শহরের মাস্টার তাকে প্রাসাদে নিয়ে গিয়ে তার সঙ্গে কি করেছে। তখন সে একদম ক্যাজুয়ালি ভাবে বলে সে কিছুই করেনি, বরং সে তো আমার সঙ্গে বসে চা পান করেছে, গল্প করেছে আর আমাদের পরিবারের প্রশংসা করেছে। এসব কিছু তো তাদের মাথার উপর দিয়ে যাচ্ছিল, কারণ তাকে তো এভাবে ধরে নিয়ে যাওয়া হয়নি। যাই হোক, মিস্টার ঝাও এখন মাস্টার জিয়াও, বাই চেন এবং লিকে এখানে আসার জন্য ধন্যবাদ জানায়। তবে ফেই তাদের তিনজনের উপরে একদমই কৃতজ্ঞ ছিল না। এই বিষয়টা নিয়ে চেনের বেশ রাগ হয়। ফেই তো এখানে তাকে আরো একটু রাগিয়ে দেয় বউ বলে। ফেই তাকে জিজ্ঞাসা করে, চেন বলো তো তুমি কেন আমার সঙ্গে এমন করো সব সময়, আমি তোমার সঙ্গে কি করেছি? তখন চেন বলে, তোমার কোনো কথাই আমার ভালো লাগে না, একদম অসহ্য লাগে। এটা বলে সে ওখানে থেকে চলে যায়। ফেই তখন বোকার মতো বলতে থাকে, আমি আসলে কি করলাম এটাই তো বুঝলাম না। বাহিরে এসে তারা তিনজন মিলে ডিসকাস করছিল এখন কে কি করবে। বাই যেহেতু এখন বেশ পাওয়ারফুল হয়ে গিয়েছে, এজন্য সে তার পৈতৃক সম্পত্তি উদ্ধার করতে চলে যায় আর তার পাওয়ার আরো বেশি কাল্টিভেশন করতে চায়, কারণ তাদের সেই কম্পিটিশনের মাত্র আর 7 দিন আছে। চেংও তার ক্যারিয়ার গড়ার জন্য পাওয়ার কাল্টিভেশন করতে চলে যায়, কিন্তু লিয়ের অন্য প্ল্যান ছিল। সে তাদের মতো ক্যারিয়ার করতে চায় না, সে এখন ফেইকে অর্জন করতে চায়। তখনই সেখানে ফেইয়ের সৎ ভাই হেং চলে আসে। সে তাকে কিছু গিফট দিয়ে ইমপ্রেস করার চেষ্টা করে, একই সাথে ফেইয়ের কিছু বদনামও করে, যেটা শুনে লিয়ের অনেক বেশি রাগ হয়। সে তার গিফট তো অ্যাকসেপ্ট করেই না, বরং সে তাকে শাসন করে বলে, তোমার বড় ভাই সম্পর্কে এমন কথা বলা তোমার একদম উচিত হয়নি। এটা বলে সে ওখানে থেকে চলে গেলে হেংয়ের অনেক রাগ হয়। ম্যারিটাল অ্যাসেম্বলি শুরু হওয়ার আর মাত্র 7 দিন আছে, এজন্য তারা দুই ভাই মিলে এখন ম্যারিটাল পাওয়ার প্র্যাকটিস করছিল। মাস্টার জিয়াও তাদেরকে গাইড করছিল। মাস্টার জিয়াওয়ের সামনে হেং অনেক পাওয়ার প্রদর্শন করে, এটা দেখে তো মাস্টার জিয়াও বেশ ইমপ্রেস হয়ে যায় আর তার প্রশংসা করে। অপরদিকে ফেংকে এটা করতে বলা হলে সে তো পাথর উঠাতেই পারে না, এজন্য হেং হাসে, কিন্তু তার মাস্টার একদমই নিরাশ হয় না। সে ফেইকে বলে আরো বেশি বেশি প্র্যাকটিস করতে, যতক্ষণ না সে এটা পারবে। জিয়াও তাকে দিয়ে সারাদিন এই পাথর টানার প্র্যাকটিস করায়। 300 বার এই পাথর টানার পরে ফেই মনে মনে ভাবছিল, মনে হচ্ছে আমি আবারও 100 বছর আগের ট্রেনিং এ ফিরে গিয়েছি। সে তার মাস্টারকে বলে, আজকের মতো এইটুকুই, আমি আর পারবো না, আমার গা হাত পা ব্যথা করছে। তখন জিয়াও তাকে একটা পুকুরে নিয়ে যায় আর বলে, তাহলে তোমাকে এবার না হয় হিল করতে সাহায্য করি, তুমি এই পুকুরে নামো। এই পুকুরে আছে ঠান্ডা পানি এবং আমার স্পেশাল ফর্মুলা, এখানে ডুবে ধ্যান করলে তোমার শরীর খুব দ্রুত হিল হয়ে যাবে, আর এটা করলে তুমি ম্যারিটাল অ্যাসেম্বলির জন্য যোগ্য হয়ে যাবে। তার মাস্টারের এত ইন্সপিরেশন শুনে সে এখানে যেতে চায়। তখনই জিয়াও বলে, তোমাকে প্রথমে পোশাক খুলতে হবে, নয়তো তোমার শরীরে এই পানি অ্যাবজর্ব হবে না। তখন তো সে পোশাক খুলতেই চাইছিল না। জিয়াও তখন জোর করে তার পোশাক খুলে তাকে পানিতে নামিয়ে দেয়। সে তো এমন অবস্থায় শুধু তার মাস্টারের দিকে তাকাচ্ছিল আর মনে মনে ভাবছিল এর প্রতিশোধ সে নিয়েই ছাড়বে। এবার সে মাস্টারের কথা মতো হিল হতে শুরু করে। মাস্টার এটা দেখে অনেক বেশি অবাক ছিল যে সে খুব দ্রুতই তার শরীরকে রিকভার করে ফেলছিল। এরকম দৃশ্য খুবই রেয়ার। ফেই নিশ্চয়ই পরবর্তীতে অনেক পাওয়ারফুল একজন মাস্টার হতে পারবে। ফেইও বুঝতে পারে যে এটা করার ফলে তার শরীর আসলেই অনেক স্ট্রং হয়ে যাচ্ছে। যাই হোক, সে তার মাস্টারকে বলে, একা একা ভালো লাগছে না, আপনিও আসুন আমার সঙ্গে গোসল করুন। এটা বলে সে তার মাস্টারের সঙ্গে মজা করে, কিন্তু মহিলা মাস্টারের সঙ্গে এমন মজা করা একদমই ঠিক না। এটা তাকে একটা ঘুষির মাধ্যমে তিনি বুঝিয়ে দেন। চোখের মধ্যে ঘুষি খেয়ে চুনের কাছে থেকে ট্রিটমেন্ট নিচ্ছিল। এখন তার মাস্টারের উপর প্রচন্ড রাগ হচ্ছিল, কিন্তু সে কাউকে বলতেও পারছিল না যে তার সঙ্গে আসলে কি হয়েছে। এদিকে হাউটিয়ান লর্ড অর্থাৎ এই দেশের রাজাকে দেখি। তিনি ছিলেন জিয়ের বাবা আর অনেক বেশি পাওয়ারফুল। নিজের ছেলের আকাম কুকামের কথা শুনে তিনি অনেক বেশি রেগে গিয়েছিলেন আর তাকে বলছিলেন, তুমি একজন রাজকুমার হয়ে ওই সামান্য ছেলের সঙ্গে পারলে না, বিষয়টা খুবই লজ্জাজনক। তার বাবা তাকে অনেক অপমান করে আর বলে ওই তিয়ানজুয়ান শহরে গিয়ে সে যেন শাসন করে আর নিজের রেপুটেশন ঠিক করে, নয়তো তিনি তাকে নিজের ছেলে হিসেবে যোগ্য মানবেন না। তখন সে প্রাসাদ থেকে বেরিয়ে এসে মনে মনে ভাবতে থাকে এবার সে ফেইকে আসল শিক্ষা দেবে। এদিকে আমরা বাইকে দেখি সে তার পৈতৃক ভিটা কিনতে এসেছিল। আসলে পূর্বে যখন তার বাবা মা মারা যাওয়ার পরে সে অনেক গরিব ছিল আর এই বাড়িটা বিক্রি করেছিল তখন 500 স্বর্ণমুদ্রা দিয়ে বিক্রি করেছিল, কিন্তু এখন এটার দাম হয়ে গিয়েছে 1000 স্বর্ণমুদ্রা, যেটা সে দিতে পারবে না। আর এমনিতেও এই লোকটি তার কাছে অনেক বাড়িয়ে দাম চাইছিল, কারণ এই লোকটি জানতে পেরেছিল যে বাইয়ের কাছে পাওয়ারফুল লোটাস শিড আছে। এজন্য সেই লোক বলে সে যদি তাকে ওই পাওয়ারফুল লোটাস শিড দিয়ে দেয় তাহলে এই বাড়িটা সে তাকে দিয়ে দেবে। বাই কিছুক্ষণ চিন্তা করে, আর যেহেতু এই বাড়ির সঙ্গে তার ইমোশন জড়িয়ে আছে এজন্য সে তাকে ওইটা দিতে রাজি হয়ে যায়। যখন সে ওই লোকটাকে লোটাস শিড দিচ্ছিল তখনই সেখানে ফেই এসে তাকে বাধা দেয়। সে এখন ওই লোকটার সঙ্গে নেগোসিয়েশন করতে শুরু করে আর বলে এই পুরাতন বাড়ি এতগুলো গোল্ড দিয়ে কে কিনবে, আর আপনি দেখছি এটার ডাবল দাম চাইছেন। সে বাইকে সুন্দরভাবে বোঝায় যেন ওই পুরাতন বাড়ি সে না কিনে, কিন্তু বাই বলে এখানে তার
বাবা মা এবং বংশধরেরা ছিল, এটার সঙ্গে তার ইমোশন জড়িত, এটার প্রাইস যতই হোক না কেন সে এটা কিনতে চায়। এখন সে তাকে চুপচাপ দাঁড়িয়ে দেখতে বলে। এখন ফেই ওই লোকটাকে বলে এখানে তার পূর্বপুরুষরা মারা গিয়েছিল, অর্থাৎ এখানে প্রায় 18 থেকে 20 জনের ভূত ঘুরে বেড়াচ্ছে। এখন যদি তারা বাহিরে গিয়ে এটাকে ভৌতিক বাড়ি বলে, আর যেহেতু এই বাড়ি অনেকদিন থেকে বিক্রিও হচ্ছে না, এই বিষয়টা তারা বাহিরে ছড়িয়ে দেয়, তাহলে কেউ আর এই বাড়ি কিনবে না। তখন সেই লোকটা ভয় পেয়ে যায় আর বাইকে বলে ঠিক আছে, যেহেতু বাই এটা কিনতে চেয়েছিল তাই সে তাকে 500 স্বর্ণ মুদ্রাতেই দেবে। তো ফেই তাকে বলে আমি মাত্র 250 স্বর্ণ মুদ্রা দেবো। তখন সেই লোকটা তর্ক করতে গেলে সে বলে তাহলে 200 স্বর্ণ মুদ্রা দেবো। এটা শুনে সেই লোকটা আর না পেরে মাত্র 250 স্বর্ণ মুদ্রায় এই বাড়িটা তাদের কাছে বিক্রি করে দেয়। বাই তো তার এই হেল্প পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায় আর সে ফেইকে ধন্যবাদ জানায়, কিন্তু ফেই বলে কোনো ধন্যবাদ জানানোর প্রয়োজন নেই, এখন আমি আসি, তুমি ভালো থেকো। তখন বাই তাকে দেখে মনে মনে ভাবছিল সে আসলে কেমন ধরনের মানুষ, একবার সে তাদের ক্ষতি করে, একবার বাচ্চামি করে, আর একবার তার উপকার করে। আসলেই সে তাকে বুঝতে পারছে না। যাই হোক, বাই এখন তার বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে চায়।